বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপুর 15 নম্বর অধ্যায় ক্ষয়ের ভেজা কালি সেটি নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথমেই দেখা যায় প্রথম যখন হরিহর কাশী থেকে ফিরে আসতো তখন সেই অঞ্চলের বা সেই পাড়ার লোকজনরা বলতো হরিহরের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সে ভবিষ্যতে ভীষণ বড়লোক হবে এবং তার মতো বিদ্বান বা তার মতো পড়াশোনা জানা বা বিদ্যা জানা ব্যক্তি এই গ্রামে, বিশেষ করে এই অঞ্চলটিতে নেই। পাড়ার সকলেই ভাবতো যে হরিহর এবার কিছু একটা করবে, মানে সে ভবিষ্যতে ভীষণ বড়লোক হবে। এ কথা সর্বজয়ারও মনে হতো যে তার স্বামী নিশ্চয়ই কিছু একটা করবে ভবিষ্যতে, খুব তাড়াতাড়ি তার একটি সরকারি চাকরি জুটবে। কিন্তু সর্বজয়ার এটা জানা ছিল না যে চাকরি কারা দেয় বা চাকরি কাদের হয়ে করতে হয়। সর্বজয়া এটাই জানে না, শুধু জানতো চাকরি কেউ একজন দেয়। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও সর্বজয়াদের এভাবেই চলতে থাকলো। তাদের উন্নতি হলো না বা তার স্বামী হরিহরও কিছু করে উঠতে পারল না, এবং তাদের আগে যে ভালো ঘরদোর ছিল ধীরে ধীরে তা আরো জীর্ণ হয়ে উঠল। তাদের যে খুঁটি টুটি হাবিজাবি যা যা ছিল আর কি, কাঠ বা বাঁশ যেটাই বলো না কেন, সবকিছু পচে ঘুণ ধরে যেতে থাকলো। উন্নতি হলো না, বরং অবনতিই হলো। আগে বাড়িতে যা যা ছিল সব অ্যাভেলেবেল ছিল, মানে হাতের কাছে সবই প্রায় ছিল, কিন্তু বর্তমানে সেই অনেক কিছু কমে গেছে। আর হরিহর মাঝে মাঝেই বাইরে চলে যায়। সর্বজয়াদের তখন সেখানে, মানে সেই বাড়িতে একা থাকতে হয়। আবার হরিহর কিছুদিন পর বাইরে থেকে চলে আসে এবং এসে সর্বজয়াকে প্রতিশ্রুতি দেয় যে শীঘ্রই তারা অনেক বড়লোক হয়ে উঠবে, এবং সর্বজয়া সেই প্রতিশ্রুতিতে ভুলে যায় এবং ভাবে সত্যি হয়তো তাদের কপাল ফিরবে। কিন্তু আদৌ সেটা হয় কি? হরিহর সেই যে বাইরে চলে যায়, 2-3 মাস কি দীর্ঘদিন সময় হরিহর থাকে না। সেই সময়টিতে হরিহর টাকা পয়সাও পাঠায় না। তাহলে সর্বজয়া, দুর্গা, অপু এরা খাবে কি? আর এদিকে দুর্গার অসুখ দিন দিন বেড়েই চলেছে। দুর্গার অসুখ হয় মাঝে মাঝে, খায় দায়, আবার ভালো হয়ে ওঠে, আবার ঘুরে ফিরে অসুখ হয়। দুর্গা কোথা থেকে একটা বড় মানকচু কুড়িয়ে নিয়ে আসে, কুড়িয়ে বলতে কালেকশন করে নিয়ে আসে। নিয়ে এসে দরজা ঘরের যে রান্নাঘরের যে দরজা, সেই দরজার সামনে ধর্না দিয়ে বসে থাকে এবং সে তার মায়ের কাছে জেদ ধরে আজ সে মানকচু দিয়ে ভাত খাবে। আসলে দুর্গার অনেক দিন ধরে জ্বর, তো সে ভাত খেতে পারছিল না। তার মা বলল, আজকে ভাত খাবি? তার মা তাকে বলল, তোর অসুখ হয়ে যেন খাবার ইচ্ছেটা আরো বেশি বেড়ে গেছে। তোকে এখন দেখছি মাঝে মাঝেই খাই খাই করছিস। আজ আর কাল তোকে মানকচুটা দেব না আমি করে। যদি পরশুদিন তোর শরীর ভালো থাকে তাহলে পরশুদিন মানকচুটা দিয়ে তুই ভাত খাবি। অনেক কাকুতি মিনতি করার পর দুর্গা মানকচুটা তুলে রেখে দেয়। দুর্গা বলে, আজ ভালো আছি, কালও ভালো থাকবো, তাই মানকচুটা তুমি করো, আমি খাবো। সে তার মাকে বলে, ওই বেলা 2টো রুটি আর আলু ভাজা খাবো, আর এটাও বলে যে আমার আর জ্বর আসবে না, তুমি দেখে নিও। কিন্তু এ কথা বলতে বলতেই দুর্গা হাই তুলে, এবং হাই তোলার যে লক্ষণটা সেটি কিন্তু জ্বরের লক্ষণ। তার গায়ে প্রচন্ড শীত করছিল। তার খুব ইচ্ছে হলো রোদ্রে গিয়ে একটু বসবে। সে লুকিয়ে গিয়ে রোদ্রে বসার তার ইচ্ছা হলো, মানে লুকিয়ে গিয়ে রোদ্রে বসলো। সে মাকে আসলে দেখাতে চাইছিল না যে তার জ্বর এসেছে। জ্বর আসলে পরে তার মা তাকে খেতে দিত না ভাত। এদিকে প্রায় বিকাল হয়ে আসে। রাঙা রোদ সেই পাঁচিলের শ্যাওলা ধরা গায়ে এসে পড়ে। দুর্গার মনে হয় একটু অন্যমনস্ক হলে হয়তোবা সেই রোগ, মানে জ্বর, সেরে যাবে। সে অপুকে ডেকে বলে,
আয় ভাই একটু পাশে বস, দুজন মিলে একটু গল্প করি। গল্প দুজন মিলে করা শুরু করলো, কিন্তু গল্প চলতে চলতে গল্প শেষও হয়নি। তখনই দুর্গা আর বসে থাকতে পারলো না, তার গায়ে প্রচন্ড শীত করা শুরু হলো। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আজকাল বাবা নেই বাড়িতে, এদিকে অপুকেও খুঁজে পাওয়া যায় না। মানে অপু সেই যে সকালবেলা ঘর থেকে বেরোয়, একেবারে দুপুরবেলা খাওয়ার সময় বাড়ি ফেরে, সেই যে কিছু করি আর পুটলির মধ্যে নিয়ে সেই যে বের হয়, ওর আর টিকিটা পর্যন্ত দেখতে পাওয়া যায় না। আর পড়াশোনা সে তো লাটে উঠেছে, তার বইয়ের বাক্স ঘুণ ধরে গিয়েছে। তার মা ছেলেকে বকা দেয়, তোমার শায়েস্তা হবে, দেখে নিও তুমি, তোমার বাবা আসলে পরে তোমার বাবাকে আমি সব কথা বলে দেব, তারপর তিনি তোমাকে শায়েস্তা করবে। তার মায়ের কথা শুনে অপু বইপত্র নিয়ে সামান্য পড়তে বসে, কিন্তু পড়তে বসেই তার বিভিন্ন আবদার শুরু হয়। সে তার মায়ের কাছে খয়ের চায়। কি করবে বলতো খয়ের দিয়ে? সে খয়েরটা দিয়ে কলমের দোয়াতের যে কালি হয় না, খয়ের চুবিয়ে সেটা দিয়ে দোয়াতের কালি বানাবে। পরে সে বসে বসে সেই কালি দিয়ে হাতের লেখা লেখে এবং তারপর সে লেখাটিকে রৌদ্রে শুকাতে দেয়। আসলে খয়ের দিয়ে লেখার পর সেটি যখন শুকোতে দেওয়া হয়, সেই লেখাটা চকচক করে। অপু আরেকটু জেদ করে তার মায়ের কাছে যে মা আমাকে আরেকটু খয়ের দেবে কাল। তার মা যখন অস্বীকার করে, মানে খড় তো নষ্ট করা যাবে না, তার মার চোখের আড়ালে অপু একটা বড় টুকরো খড় নিয়ে নেয় এবং সেটিকে ভিজিয়ে দেয়। পরে আগ্রহর সহকারে সেটি দিয়ে লেখে এবং প্রত্যেকটি লেখাই সে রৌদ্রে শুকাতে দেয়। লেখাগুলি চকচক করে তো অপুর দেখে খুব ভালো লাগে। একদিন অপু খয়ের নিতে গিয়ে মায়ের কাছে ধরা পড়ে যায়। মা তাকে বকুনি লাগায়। মা বলে, লেখার তো নাম গন্ধ নেই, শুধু খড়গুলো নিয়ে নষ্ট করা। অপু একটু অপ্রতিভ, মানে দেখো চুরি ধরা পড়ে গিয়েছে, একটু তো অপ্রস্তুত হবেই। সে বলল, আমার লিখতে ইচ্ছা করে না বুঝি? তোমার খয়েরগুলো নিলে নষ্ট হয় তাই না? তার মা বলে, বাকি সব রাজ্যের ছেলেপেলেরা পড়াশোনা করছে না তাই না? তুমি একাই পড়াশোনা করছো, তোমার প্রতিদিন নিত্য নিত্য তোমার খয়ের দরকার, বাকিরা তাহলে কিভাবে করছে? তোমার জন্য কি দোকানে খয়ের মজুত রয়েছে মন মন? অপু বসে বসে একটা নাটক লেখে। সে খাতা ভরে ফেলে নাটক লেখে। সেই রাজমন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা এবং তার স্ত্রীর বনের মধ্যে প্রবেশ, রাজপুত্র নীলাম্বর, রাজকুমারী অম্বা ইত্যাদি বনে দস্যুদের দ্বারা আক্রান্ত হয়, সেটিও সে লেখে। তারপর ঘোরতর আক্রমণ হয় এবং সেখানে তোমার রাজকুমারী মারা যায় একটি নদীর ধারে, সেটিও লেখে। সেই নাটকে সতু নামে একটি ক্যারেক্টারকে অপু প্রবেশ করায়। সতুর তেমন কোনো দোষ না থাকলেও অপু তাকে ইচ্ছা করে মৃত্যুদণ্ড দেয় সেই নাটকে। নাটকের শেষ দিকে অপু সেই রাজকুমারী অম্বাকে আবার জীবিত করে তোলেন। তার সাথে সেনাপতি জীবনকেতুর বিয়ে দিয়েছিল অপু। অপুর দপ্তরে একটি বই রয়েছে, সেই বইটির নাম চরিতমালা। বইটি লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বইটি অনেক পুরাতন বই। আসলে হরিহর রায়ের খুব বাতিক ছিল তার ছেলের জন্য বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে নিয়ে আসা। এই বইটিও হরিহর কোথাও থেকে একটি নিয়ে এসেছিল, আর অপু মাঝে মাঝে সেই বইটি উল্টে পাল্টে একটু পড়ে দেখত। এই বইটিতে যাদের গল্প রয়েছে বা যাদের নাম ক্যারেক্টার ইত্যাদি রয়েছে, অপুও ঠিক বড় হয়ে সেরূপ হতে চায়। দেখো, এই অধ্যায়টির আলোচনা মূলত এইটুকুই। আমি পুঙ্খানুপুঙ্খভাবেই আলোচনা করেছি। যাই হোক, আমরা পরবর্তীতে নতুন অধ্যায় নিয়ে আবার আলোচনা করব।
আজ আমরা এটুকুই আলোচনা করছি।